ক্লাস 11 প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সেমিস্টার 2 এর ম্যাথের সরলরেখা নামক চ্যাপ্টারটি শুরু করতে চলেছি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি বলতো, আনতি বা ইনক্লিনেশন কি। আনতি বা ইনক্লিনেশন কি? আনতি হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে কোনো একটা মূল বিন্দুতে, অর্থাৎ কোনো একটা বিন্দুতে লম্বভাবে ছেদ করে থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে যদি ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দু থেকে ধনাত্মক দিকের সঙ্গে, মানে ডান দিকের সঙ্গে সেই সরলরেখা যে কোণটা উৎপন্ন করে থাকে, সেই কোণটাকে আমরা বলবো কি বলতো, আনতি। এবার সেই কোণটা আবার তোমরা আবার বলবা যে কি স্যার ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা তো হতে পারে, তাহলে এটাও হতে পারে, কিন্তু আমরা এটা কোণ নিব না। কেন নিব না? কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এবং ঘড়ির কাঁটার উল্টো দিকের কোণটা নিতে হবে। এবার আমি নিচের দিকে আসলে ঘড়ির কাঁটার দিকে হয়ে গেল, উপরের দিকে গেলে উল্টো দিকে নিলে গেলে ঘড়ির কাঁটার উল্টো দিকে হয়ে গেল। ঘড়ির কাঁটার উল্টো দিকে যে কোণটা উৎপন্ন করবে কিনা, সেই কোণটাই হচ্ছে আনতি। ঠিক আছে, আনতির মানটা, মানে আনতি নামক যে আনতি যে কোণটা, এর মানটা 0 ডিগ্রি থেকে ম্যাক্সিমাম 180 ডিগ্রি হতে পারে। 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। কিভাবে করে? যেমন এটাই এক্স অক্ষ, ঠিক আছে। আমি যদি সরলরেখাটাকে এরকম ভাবে যদি নিই, তাহলে সেই কোণটা কি একটা সূক্ষ্মকোণের মতো, সূক্ষ্মকোণ হচ্ছে। কিন্তু সরলরেখাটাকে যদি আমি এরকম ভাবে যদি নিই, তাহলে হয়তো লম্বভাবে দাঁড়িয়ে আছে 90 ডিগ্রি কোণ হতে পারে। অথবা ধরে নাও যে এরকম হলো, তাহলে হয়তো স্থূলকোণ তৈরি করলো, হয়তো যাই হোক স্থূলকোণ তৈরি হলো। কিন্তু যদি সরলরেখাটা যদি এরকম থাকে, তাহলে তোমরা বলবা যে কি স্যার এটা তো 180 ডিগ্রির থেকেও বড় হয়ে গেল, এটা তো 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেল। ঘড়ির কাঁটার, আপনি ঘড়ির কাঁটার দিকে নিতে বলেছেন, আমি ঘড়ির কাঁটার দিকে নিচ্ছি, আমি এদিক থেকে নিব না, তাহলে এটা তো 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেল। কিন্তু তোমরা একটু যদি ভেবে দেখো, তাহলে এই সরলরেখাটা এখানে কি শেষ হয়? সরলরেখা মানে কি কোনো একটা বিন্দু, মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেমে থাকবে না, এদিকে চলে গেল সরলরেখাটা। সরলরেখাটাকে এদিকে বর্ধিত করে দাও, তাহলে যে কোণটা উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, সেই কোণটা কি 180 ডিগ্রি থেকে বড়? তাহলে এই কোণটা 180 ডিগ্রি থেকে বড় হচ্ছে না। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা যেটা জানলাম যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কি বলতো, এই আনতি যে ইনক্লিনেশন যে কোণটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। ঠিক আছে, এবার আমরা জানবো যে স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা বা নতি, এগুলো কি? বিভিন্ন নামে ডাকা হয়। একে ইংরেজিতে বলা হয় গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অলসো, বা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টও বলা হয়। স্লোপ বা প্রবণতা বা নতি বা গ্রেডিয়েন্ট। আর আমাদের বাংলা ভাষায় একে আরো একভাবে বলা হয়, কি বলতো, ঢাল। এই ঢাল কি বলা হয়? ঢাল। তাহলে একটা নির্দিষ্ট জিনিসের কতটি নাম দেখো, স্লোপ, প্রবণতা, নতি, গ্রেডিয়েন্ট, ঢাল। এতগুলো নাম দিয়ে একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়, সেটা কি? এই যে বারবার করে আমরা দেখলাম যে একটা সরলরেখা, ধরে না যে এরকমভাবে একটা আমি সরলরেখা নিলাম, এই সরলরেখা কতটা ঢাল রয়েছে। ঢাল মানে কি বলতো? যেমন পাহাড়ে, এটা যদি আমি মনে করি এটা হচ্ছে পাহাড়ের রাস্তা, আমি এখান থেকে উঠছি পাহাড়ে, তাহলে আমরা বলি না যে পাহাড়টা এত ঢাল। পাহাড়ের ঢালটা যদি বেশি হয় তাহলে আমাদের বেশি কষ্ট করে উঠতে হয়, ঢালটা যদি কম হয় তাহলে আমরা কি খুব সহজেই আমরা উঠে যেতে পারি, তাই না? তো বিষয়টা হচ্ছে, এটা যদি অ্যাঙ্গেলটা যদি বেশি হয়, তাহলে ঢালটা বেশি হবে, অ্যাঙ্গেলটা যদি কম হয় তাহলে ঢালটা কম হবে, তাই তো নাকি? এখন বিষয়টা হচ্ছে শুধুমাত্র এই ঢাল। এবার আমরা ঢালটা যে থিটা, এই যে কোণ, এই কোণটা আমরা কিছুক্ষণ আগে বললাম আনতি, সেটা আমরা থিটা ধরে নিলাম। ঠিক আছে, এই থিটার মান যদি বেশি হয় তাহলে ঢালটা বেশি হবে, থিটার মান যদি কম হয় তাহলে ঢালটা কম হবে। এবার এই যে ঢালটা বেশি বা কম, সেটা কিসের উপরে নির্ভর করে? সেটা হচ্ছে, আমি যদি এখানে এই যে সরলরেখা, এই সরলরেখাটাকে
বেশ কয়েকটা সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ভাগ করে নিই, এখান থেকে এইটুকু একটা অংশ, এখান থেকে এটুকু একটা অংশ, এখান থেকে এটুকু একটা অংশ, এখান থেকে এটুকু একটা অংশ, অনেকগুলো সমান অংশে ধরে নাও ভাগ করে নিলাম আমি, ঠিক আছে। তাহলে বলো তো, সমান অংশে ভাগ করলাম, আবার প্রত্যেকটা বিন্দু থেকে এই যে এক্স অক্ষের সমান্তরালে বেশ কিছু সরলরেখা আমি টানছি। চলো কিছু একটা আমি করার চেষ্টা করছি, চলো কি হচ্ছে। এই সরলরেখাটাকে এক্স অক্ষটাকে আমি বাড়িয়ে দিলাম। তাহলে দেখো অনেকগুলো আমি সরলরেখা অঙ্কন করলাম যেগুলো এক্স অক্ষের সমান্তরাল। আবার ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে এক একটা লম্ব আমি অঙ্কন করে নিচ্ছি। চলো মজা আসবে। নতুনভাবে আমি ব্যাখ্যা করি, কাহিনীটা নতুন না কিন্তু ব্যাখ্যাটা নতুন হতে পারে। চলো দেখি কি ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কীভাবে করে হচ্ছে। চলো একটু লক্ষ্য করে দেখলে গেলে খেয়াল করবে, এই অংশগুলো দেখতে পাচ্ছ, বা এক্স অক্ষের উপরে আমি সম্পূর্ণটা নিচ্ছি না, এরকমভাবে যদি নিই তাহলে অনেকটা দেখতে মনে হবে তোমাদের বাড়ির সিঁড়ির মতো। কিসের মতো মনে হবে বলো তো? তোমাদের বাড়ির সিঁড়ির মতো মনে হবে। একটু যদি আমি পরিবর্তন করে নিই, এক্স অক্ষের উপরে লম্ব টানলাম না, ওগুলো ওই বিন্দুগুলো থেকে পরবর্তী সরলরেখাটার উপরেই টানলাম, তাহলে দেখো তো অনেকটা তোমাদের বাড়ির সিঁড়ির মতো মনে হচ্ছে না? তাহলে এই যে দেখো, এই সরলরেখার উপরে এই সরলরেখাটা কতটা লম্ব, এই সরলরেখার সাপেক্ষে এটা যতটা লম্ব হবে, এই লম্বের মানটা যতটা বেশি হবে ঢালটা তত বেশি হবে। বা এই সরলরেখার সাপেক্ষে এই সরলরেখাটা যতটা লম্বা হবে বা লম্বটা যতটা বেশি হবে ততটা ঢাল বেশি হবে। যদি এর সাপেক্ষে লম্বটা যদি কম হয় তাহলে ঢালটা কম হবে, এর সাপেক্ষে যদি লম্বটা যদি কম হয় তাহলে ঢালটা কম হয়, আর যদি বেশি হয় তাহলে লম্বটা বেশি হবে। তাহলে প্রতি ক্ষেত্রে একই রকম কাহিনী। তাহলে বলো তো, আমি কোনো একটা অংশকে নিয়ে নিচ্ছি, এই অংশগুলোর মধ্যে আমি কোনো একটা অংশকে নিয়ে নিচ্ছি, এটুকু নিয়ে নিলাম ধরে নাও, তাহলে এটুকু দেখতে অনেকটা সমকোণী ত্রিভুজের মতো না? এবার এগুলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে কি বলতো, এটুকু যদি থিটা হয় তাহলে এটুকু থিটা হবে, এটুকু থিটা হবে, এটুকু থিটা হবে, সবটি থিটা হবে, তাহলে এটুকু হয়ে গেল থিটা। তাহলে এই সূক্ষ্মকোণটার মান হচ্ছে থিটা, এটা যেহেতু লম্ব সেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এটার সাপেক্ষে এই যে দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটাকে আমি ছুটিয়ে ওখান থেকে খুলে এখানে নিচে একটু বড় করে লিখেছি। তাহলে বলো যে এই কোণটা থিটা, এই যে এই কোণটা থিটা, এটাকে আমি ধরে নিলাম, মানে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি না? সমকোণী ত্রিভুজ দেখে বলি তাহলে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে এটার সাপেক্ষে লম্বটা যত বেশি হবে ঢালটা তত বেশি হবে, অর্থাৎ নতিটা তত স্লোপটা ততটা বেশি হবে। যদি ঢালটা মানে লম্বটা যদি ছোট হয় তাহলে ঢালটা কম হবে। তাহলে এটার সাপেক্ষে এটা নির্ণয় মানে কি, এটাকে যদি আমি ভূমি বলি আর এটা যদি আমি লম্ব বলি, এটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটার সাপেক্ষে লম্বটা যদি বেশি হয় তাহলে কি বলতো, স্লোপটা বেশি হবে, অর্থাৎ নতিটা বেশি হবে। আর যদি লম্বটা যদি কম হয় তাহলে নতিটা কম হবে। তবে ভূমির সাপেক্ষে লম্ব লেখা মানে কি বলতো, লম্ব বাই ভূমি না? আমরা নিচু ক্লাসে করেছি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান কি হয় বলতো, ট্যান থিটা। আর এই ট্যান থিটাকে আমরা বলি স্লোপ। ভূমির সাপেক্ষে লম্ব যত বড় হবে বা যত ছোট হবে সেটা থেকে আমরা বলতে পারবো যে এই ঢালটা কতটা বেশি ঢাল হবে কতটা কম ঢাল হবে, অর্থাৎ ঢালের মানটা আমরা নির্ণয় করতে পারবো। সেই ঢালের মানটা লম্ব বাই ভূমি ছাড়া কিছু হবে না। সেহেতু লম্ব বাই ভূমি যেহেতু হবে, লম্ব বাই ভূমিকে আমরা সেই কোণের সাপেক্ষে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে ট্যান থিটা। তাহলে এই ট্যান থিটাকে আমরা বলবো স্লোপ। কি বলবো বলো তো, স্লোপ বলবো, বা স্লোপ, বা ইংরেজিতে বলে, বাংলাতে বলে প্রবণতা বা নতি বা ঢাল। ঢাল কথাটা সব জায়গাতে ব্যবহার হয় না, আমি জাস্ট বোঝার জন্য আমি বললাম। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো ব্যবহার করা থাকতেও পারে, বা ইংরেজিতে যাকে বলে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এবার আমরা এই স্লোপকে একটু অন্য স্টাইলে বের করার চেষ্টা করি। ধরে নাও এই যে সরলরেখা, এই যে পুরো সরলরেখাটা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটার যে কোনো দুটো বিন্দু তুমি নিয়ে নাও। আমি একে আরও একটু ভালো করে আঁকার চেষ্টা করি। এই যে পুরো সরলরেখাটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো সরলরেখাটার উপরে যে কোনো দুটো বিন্দু যদি আমি নিয়ে নিই, যে কোনো দুটো বিন্দু আমি নিয়ে নিই, ধরে নাও যে এই বিন্দুটা হচ্ছে x1 y1
আর এই বিন্দুটা হয়ে গেল x2 y2। তাহলে দুটো বিন্দু আমি নিয়ে নিলাম, একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2। তাহলে আমি এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে একটা লম্ব টানছি, আর এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে একটা লম্ব টানলাম। তাহলে বলো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই সরলরেখাটা এখানে যদি থিটা কোণ যদি করে থাকে, তাহলে বলো তো এটার সঙ্গে এটা সমান্তরাল হবে, তো এটা থিটা হবে না? তাহলে ওই কোণটাও থিটা। এই বিন্দুটা হচ্ছে x2, y2, তার মানে এই পুরো অংশটা, এই যে এখান থেকে এই বিন্দুটা যদি x2, y2 যদি হয়, তাহলে এখান থেকে এইটুকু x2 আর এই পুরোটা হচ্ছে y2। এখান থেকে x2 একক গেছে আর এখান থেকে পুরোটা y2 একক গেছে, তবে তো এখানে আসতে পেরেছে। তার মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে x2 আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে y2। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এই যে বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x1, y1 হয়, তাহলে এখান থেকে এইটুকু কতটা এসেছে? এখান থেকে x1 একক এসেছে আর এখান থেকে পুরোটা কত একক গেছে? এইটুকু y1 একক গেছে, তবে তো এই বিন্দুতে আসতে পেরেছে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে x1 আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে x2। তাহলে বলো তো এই পুরোটা যদি x2 হয় আর এখান থেকে এইটুকু যদি x1 হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? পুরোটা থেকে আমি এইটুকু বাদ দেবো, তবে তো এইটুকু বেরোবে, পুরোটা x2 আর এখান থেকে একটু x1। তাহলে এই অংশটুকু হচ্ছে x2 মাইনাস x1। ঠিক আছে, তাহলে এইটুকু যদি x2 মাইনাস x1 হয়, তাহলে এইটুকু হবে x2 মাইনাস x1। এবার বলো তো এই পুরোটা হচ্ছে y2, আবার এখান থেকে এইটুকু y1, তাহলে এখান থেকে এইটুকু y1 হলে এখান থেকে এইটুকু y1 হবে, মানে এইটুকু অংশটুকু y1 হবে। পুরোটা হচ্ছে x2 আর এখান থেকে এইটুকু y1, তাহলে এই অংশটুকু কতটা হবে? এখান থেকে এইটুকু কতটা হবে? এখান থেকে এইটুকু হয়ে যাবে পুরোটা মাইনাস এইটুকু, মানে y2 মাইনাস y1। তাহলে এই অংশটুকু হয়ে গেল y2 মাইনাস y1, আর এই অংশটুকু হয়ে গেল x2 মাইনাস x1। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই সরলরেখা, মানে এখানে দেখো, এখানে আবার কী বলতো সমকোণী ত্রিভুজের আকার তৈরি হয়েছে। এটার উপরে যেহেতু এটা লম্ব, তার মানে 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে সমকোণী ত্রিভুজের আকার তৈরি হয়েছে। তাহলে বলো তো এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব না? তাহলে ভূমি আর যদি লম্ব হয়, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ y2 মাইনাস y1। এখান থেকে একটু লম্বটা কত? y2 মাইনাস y1, আর এখান থেকে একটু ভূমিটা কতটুকু বলো? x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের অংশটুকু লম্ব বাই ভূমি করলাম। তাহলে লম্ব বাই ভূমি যদি করি, আমাকে কি লিখতে হবে? ট্যান কোণের মানটা হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা না? তাহলে এটাও হয়ে গেল কি বলো তো এই সরলরেখাটার গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতি বা প্রবণতা বা ঢাল। তাহলে ট্যান থিটা ইকুয়াল y2 মাইনাস y1। এটা কখন তোমার কাজে লাগবে বলো তো? এই যে এটাকে একটা থিওরি, একটা সূত্র হিসেবে লিখে রাখতে পারো, দুই বিন্দু আকারে প্রবণতা। এটাকে আমরা বলি দুই বিন্দু আকারে প্রবণতা। এবার দুই বিন্দু আকারে প্রবণতা যে আমি মানে প্রবণতার সূত্র হচ্ছে এটা। এবার এটা কখন কাজে লাগবে? সিম্পলভাবে যদি আমি বলি, যখন একটা সরলরেখার উপরে তুমি দুটো বিন্দুর মান জানবে কিনা, তখন কি বলতো সেই বিন্দু দুটির সাপেক্ষে কি বলতো সেই সরলরেখার গ্রেডিয়েন্ট সেটা তোমরা বের করতে পারবা। চলো একটা আমি এক্সাম্পল যদি দিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো আরও অনেক সহজ হয়ে যাবে। চলো আমি এটা মেটাচ্ছি, আমি একটা এক্সাম্পল আলোচনা করবো নতি বা প্রবণতা নির্ণয়ের জন্য দুই বিন্দু আকারে। এখানে দেখতে পাচ্ছ একটা সরলরেখা, এই সরলরেখার উপরে ধরে নাও যে দুটো বিন্দু রয়েছে। একটা বিন্দু হচ্ছে 1,2 আর একটা বিন্দু হয়ে যাচ্ছে 4,8। তাহলে দুটো বিন্দু নিলাম একটা সরলরেখার উপরে, ঠিক আছে? একটা সরলরেখার উপরে দুটো আমি যে বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটার গ্রেডিয়েন্ট এর মানটা কত হবে বা স্লোপের মানটা কত হবে? স্লোপটা আমরা কিভাবে করে নির্ণয় করব? চলো তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে বলো? ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে
y2 মাইনাস y1, তাহলে এখানে এটা হচ্ছে x1 y1 ধরে নিলাম আর এটাকে x2 y2 ধরে নিলাম, তাহলে y2 মাইনাস y1 মানে 8 মাইনাস 2 বাই হচ্ছে x2 মাইনাস x1 মানে হচ্ছে 4 মাইনাস x1 মানে হচ্ছে 1, তাহলে উপরে হয়ে গেল 8 মাইনাস 2 মানে কত বলো তো 6, আর নিচে হচ্ছে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 দিয়ে 6কে ভাগ করলে গেলে কত হবে 2, তাহলে স্লোপের ভ্যালু হয়ে গেল 2। তোমাদেরও যদি আমি বলি যে এই সরলরেখাটার স্লোপ কত হবে, এই সরলরেখাটার স্লোপ হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা কোনো সরলরেখার স্লোপ নির্ণয় করতে পারবো যখন সেই সরলরেখার উপরে যে কোনো দুটো বিন্দু আমরা জানবো, ঠিক আছে। আমরা কোন থিওরিটা ব্যবহার করলাম, যেখানে আমরা শিখলাম না যে tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1, ঠিক আছে। এটাকে আমরা বলি স্লোপ। দুই বিন্দু আকারে স্লোপ, মানে দুটো বিন্দু জানা থাকলে কীভাবে করে স্লোপ নির্ণয় করতে পারি সেটা আমরা শিখলাম। এই ট্যান থিটাকে অনেক সময় এম দিয়ে চিহ্নিত করা হয়, মানে ট্যান থিটা আমরা এম দিয়ে চিহ্নিত করি একটু শর্টকাট করার জন্য, তাছাড়া আর কিছু না। ট্যান থিটাকে এম লেখা হয় অনেক সময়, ঠিক আছে, অনেক সময় না, এম ধরে নেওয়া হয়, ঠিক আছে। এই ট্যান থিটা অর্থাৎ স্লোপকে এম ধরে নেওয়া হয়, এটা ছোটো করার জন্য, তাছাড়া আর কিছু না। ধরে নাও কোনো একটা সরলরেখা x অক্ষের সমান্তরাল, তখন আমাদের যে আনতি অর্থাৎ থিটা সেটা হচ্ছে 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটা অর্থাৎ ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রির মান কি হয় 0 হয়, অর্থাৎ প্রবণতা অর্থাৎ ঢাল বা স্লোপ 0 যখন x অক্ষের সমান্তরাল। এবার সেটা যদি x অক্ষের সমান্তরাল না হয়ে y অক্ষের সমান্তরাল হয়ে যায়, সরলরেখাটা যদি y অক্ষের সমান্তরাল হয়ে যায়, তাহলে y অক্ষের সমান্তরাল হলে গেলে সেই মানে আনতি যেটা সেটা কি 90 ডিগ্রি, অর্থাৎ থিটার ভ্যালু তখন 90 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, আনডিফাইন্ড বা অসংজ্ঞাত আমরা জানি না, অসংজ্ঞাত আমরা জানি। এবার তুমি নিজে থেকে একটু ভেবে দেখো, এটা একটু মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রয়েছে, খাড়া হয়ে আছে, আমরা অ্যাকচুয়ালি কনফিউজ যে ঢালটা কী হবে। ঢালের ব্যাপারে কোনো কিছু আমরা বলতেই পারবো না যে কতটা ঢাল। ঢাল মানে কি একটু ব্যাখ্যা একটু থাকতে হবে, একটু ব্যাখ্যা থাকতে হবে, ঠিক আছে। তো ঢাল নেই বললে মানে ঢালের ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারবো না, আনডিফাইন্ড, অসংজ্ঞাত, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, এবার আমরা যদি এরকম কিছু সরলরেখা নিই যেগুলো কি বলতো পরস্পর সমান্তরাল সরলরেখা, কিছু সরলরেখা যে যারা পরস্পরের সঙ্গে সমান্তরাল, তখন তাদের আনতিটাও তো ইকুয়াল হবে। x অক্ষের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করে থাকবে কিনা সেই কোণগুলো হবে সমান, মানে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, ঠিক আছে। তখন তাদের আনতিটা যেহেতু সমান সেহেতু তাদের যে স্লোপও সমান হবে, মানে দুটো সমান্তরাল সরলরেখার স্লোপ, দুটি সমান্তরাল সরলরেখার স্লোপ কী হবে বলো তো, সমান হবে, বা স্লোপের মান সমান হবে, ঠিক আছে। এবার চলো আরো কিছু একটা আমরা জানি, মূল বিন্দুগামী একটা সরলরেখার স্লোপ আমরা মানে কিভাবে করে নির্ণয় করব, যখন তার উপরে একটা বিন্দু আমরা জানতে পারবো। একটা বিন্দু আমরা ধরে নিলাম x, y। মূল বিন্দুগামী একটা সরলরেখার উপরে অবশ্যই একটা বিন্দু যদি জানা থাকে, তাহলে সেই সরলরেখার স্লোপ আমরা কিভাবে করে নির্ণয় করব। কিছুক্ষণ আগে আমরা জানলাম না যে ট্যান থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1, ওটা লিখলেও চলবে, y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। যদি দুটো বিন্দু যদি জানা থাকে তাহলে আমরা স্লোপ নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। এবার একটা কথা বলো আমাকে, এই সরলরেখার উপরে একটা বিন্দু আমি জানি
এবার এই সরলরেখার যেটা মূল বিন্দুগামী সে তো আমরা আরেকটা বিন্দু মানে আরেকটা বিন্দু জানি না, এই সরলরেখার উপরে একটা বিন্দু আমরা জানি, ঠিক আছে, কিন্তু যেহেতু এই সরলরেখার মূল বিন্দুগামী তাহলে আরও একটা বিন্দু আমরা জানি না, মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি 0,0। তাহলে কোনো একটা বিন্দুতে আমরা যদি 0,0 যদি বসিয়ে দিই আর একটা যদি x, y যদি মানে x আর y যদি বসিয়ে দিই, ধরে নাও যে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে x2 y2 জায়গাতে আমরা বসাবো y মাইনাস y1, y1টা 0, আর এখানে x2 এর জায়গায় x মাইনাস হচ্ছে 0, তাহলে কি দাঁড়িয়ে গেল বলো y/x। তখন শুধুমাত্র সুলভ নির্ণয়ের জন্য এর ভুজ বাই এর কোটি। সিম্পলভাবে যদি এখানে আরও যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বলো তো আমি এটা এই বিন্দু থেকে যদি আমি এই সরলরেখার উপরে যদি লম্ব যদি টেনে নিই তাহলে বলো তো এখান থেকে এটুকু কত, এখান থেকে এটুকু x আর এখান থেকে এটুকু y গেছে, তবে তো এই স্থানাঙ্কটা পাওয়া গেছে, যে এখান থেকে x একক গেছে আর এখান থেকে এটুকু y একক গেছে, তবে তো এই স্থানাঙ্কটা পাওয়া গেছে। তাহলে বলো তো সুলভ নির্ণয়ের সাধারণ থিওরিটা আমরা প্রথমে কি বলেছি বলো তো, যে লম্ব বাই ভূমি লিখলে গেলে সুলভ নির্ণয় হয়ে যাবে। লম্বটা y, এটা কোণের সাপেক্ষে, এটা কোণ যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি মানে y/x, সেটাই তো সুলভজি y/x। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি অর্থাৎ y/x, এটাই তো সুলভজি। হ্যাঁ বলো, এই হচ্ছে বিষয়। তাহলে সুলভ নির্ণয়ের এই সমস্ত কন্ডিশনগুলো আমরা জানলাম। এবার তিনটি বিন্দু সমরেখ কিনা, তিনটি বিন্দু সমরেখ হবে কিনা সেটাও আমরা এই সুলভ নির্ণয়ের এই সূত্র থেকে আমরা জানতে পারবো। চলো কিভাবে করে, ধরে নাও এখানে x অক্ষ y অক্ষ, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তাহলে এই বিন্দু তিনটি সমরেখ কিনা কিভাবে করে আমরা জানবো? চলো, এটা বিন্দু থেকে এটা বিন্দুর সুলভ কি হবে, যেহেতু এটা x1 y1, এটা x2 y2, তাহলে হয়ে যাবে y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। এটা হবে না এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার সুলভ, এটা বিন্দু আর এটা বিন্দু, এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার সুলভ কি হবে, y3 মাইনাস y1 বাই হচ্ছে x3 মাইনাস x1। যদি এরা একই সরলরেখায় থাকে তবে সুলভ দুটোর মান কি হবে বলো, ইকুয়াল হবে। একটা সরলরেখা ভেবে দেখো, একটা নির্দিষ্ট সরলরেখার যে কোনো দুটি বিন্দুর সাপেক্ষে যে সুলভটা বেরোবে সেই সুলভটা ইকুয়াল হবে না, মানে একই হবে না। এটা বিন্দু আর এটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে তাহলে তার ক্ষেত্রে যে সুলভটা নির্ণয় হবে, যে সরলরেখাটা থাকবে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা, তার ক্ষেত্রে যেটা সুলভ থিটার সাপেক্ষে যে ট্যান থিটা বেরোবে সেটা তার মান যেটা হবে এটা বিন্দু আর এটা বিন্দুর সাপেক্ষে যদি সুলভের ভ্যালু যদি সেটাই যদি বেরোয় তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি সমরেখ। যদি সমান হয়, সমান হলে মানে এটা ও মানে এটা এবং এটার ভ্যালু মানে এর মান, এটা এবং এটার এর মান সমান হলে বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তাহলে এই সমস্ত থিওরি থেকে বেশ কিছু অঙ্ক আমরা করতে পারবো। এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? এটা হয়ে গেল এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এটা। তাহলে তোমরা আমাকে বলো, ধরে নাও যে এক্স অক্ষের উপরে মানে এই সমান্তরাল সরলরেখার কোনো একটা বিন্দু যদি আমি নিই, এখানে একটা যদি বিন্দু নিয়ে নিই আমি a, b, তাহলে এখানে যে আমরা বিন্দুটা নিব সেটাও আমি কি নিব বলো, কিছু একটা নিব, হয়তো a1, b। এখানে একটা বিন্দু আমি নিলাম, সেটা কি, এটা a3, b নিব আমি, তাই না? বিটা নির্দিষ্ট, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে
এটা কি হবে আমরা জানি না, কিন্তু এইটুকু আমরা বলতে পারবো যে এটুকু কত, এটা হচ্ছে বি। এখান থেকে এটুকু যদি বি হয় তাহলে এখান থেকে এটুকু বি হবে, এখান থেকে এটুকু হচ্ছে বি। অর্থাৎ কোট ভুজটা কত হবে আমরা জানি না, মানে ভুজটা তো যে কোনো কিছু হতে পারে, কোটিটা আমরা বলে দেবো। অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে কি বলতো, বি। মানে ওয়াই এর ভ্যালু সামথিং, ওয়াই এর যে ভ্যালুটা কিছু একটা হবে, যে কোনো একটা মান হবে, সেটাই হচ্ছে কি বলতো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ কি হবে, এক্স অক্ষের কোনো একটা বিন্দু, এক্স অক্ষের উপরে আমি যদি কোনো একটা বিন্দু যদি নিই, তাহলে সেটা কি নিতে হবে, 0, সামথিং, 0, হয়তো আমি বি নিয়ে নিলাম। না না 0, কেন হবে, ভুল বলছি, হয়তো A, 0 কিছু একটা আমি নিব, হয়তো এখানে একটা বিন্দু আমি নিলাম, হয়তো নিয়ে নিলাম, এটা হয়ে গেল হয়তো 5, 0, এটা হয়ে গেল হয়তো এই বিন্দুটা হয়ে গেল 6, 0। তার মানে এক্সের ভুজটা কী হবে আমরা মানে ভুজটা তো যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা কোটিটা আমরা বলতে পারবো, কোটিটা হবে 0 যখন সেই মানে সেই সমীকরণটা এক্স অক্ষের উপরে হবে। কোনো সরলরেখার সমীকরণ যদি এক্স অক্ষের উপরে হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণটা হবে y=0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y=সামথিং, এখানে আমি বি নিলাম, যে কোনো কিছু হতে পারে, মানে কিছু একটা হবে, বি এর জায়গাতে কোনো একটা মান হবে। আর এক্স অক্ষেরই যদি সমীকরণ হয়ে যায় সেটা, তাহলে সেটা হয়ে যাবে y=0। এক্স অক্ষের সমীকরণটা তাহলে y=0, আর এক্স অক্ষের সমান্তরাল সমীকরণটা হচ্ছে y=সামথিং, কিছু একটা। ঠিক আছে, এবার আমরা জানব ওয়াই অক্ষ এবং তার সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের উপরে কোনো একটা বিন্দু যদি আমি ভাবি, তাহলে আমাদেরকে ওটা নিতে হবে 0, সামথিং, 0, ধরে নিলাম আমি, 0, সামথিং আমাকে ধরতে হবে, 0, হয়তো এটা বিন্দুটা হয়ে গেল 0, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক আমি যদি নিই, তাহলে 0, সামথিং কিছু একটা আমাকে নিতে হবে। তাহলে আমরা এটা নির্দিষ্ট যে ভুজটা হচ্ছে আমাদের নির্দিষ্ট, সেটা হচ্ছে 0। ওয়াই অক্ষের সমীকরণ তাহলে কি হবে, ওয়াই অক্ষের উপরে অবস্থিত কোনো সরলরেখার সমীকরণ হবে, আমরা ভুজকে এক্স ধরে থাকি, তাহলে মানে x=0। যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত কোনো সরলরেখা যদি আমরা পরিকল্পনা করি, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ মানে ওয়াই অক্ষের সমীকরণের মানে সমীকরণের চেহারা হচ্ছে এটা, অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x=0। কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সমীকরণ যদি আমি নিই, এটা যে ওয়াই অক্ষ আর এটা যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা যে ওয়াই অক্ষ, এটা যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এটা, তাহলে এটা কি হবে, এক্স অক্ষ বরাবর কিছু একটা আসবে, এখান থেকে এইটুকু যদি আমি ধরে নিই 5 একক, তাহলে এখান থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, 5, সামথিং কিছু একটা। এখান থেকে এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, 5, না এদিকে এদিকে ধরেছি -5, এটা -5, তাহলে -5, সামথিং। এদিকে যদি আমি ধরি, এই বিন্দুটা যদি ধরি, তাহলে এইটুকু যেহেতু -5, সেহেতু এখান থেকে এইটুকু -5 একক এসে তারপরে কিছু একটা উঠেছে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে -5, সামথিং। কোনো একটা সরলরেখা হচ্ছে এটা সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। এবার যাই হোক, এটা থেকে আমরা বুঝে নিতে পারছি যে এগুলো কি হবে জানি না, কোটির জায়গাতে কী হবে আমরা জানি না, কিন্তু আমরা ভুজের জায়গাটা নির্দিষ্ট, সেই নির্দিষ্ট মানটাকে আমি যদি ধরে নিই, তাহলে x=a, এটাই হবে x=a, এটাই হবে কি বলতো, কি জানো, এই নির্দিষ্ট মানটাকে আমি যদি ধরে নিই a, তাহলে ওই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা হবে x=a। অর্থাৎ ভুজের মানটা কিছু একটা ভুজের মানটা নির্দিষ্ট, ওই নির্দিষ্ট মানটাকে আমরা ধরে নিচ্ছি, ভুজকে যেহেতু x ধরে, ওই জন্য x=a, সেই নির্দিষ্ট মানটা, অর্থাৎ x=সামথিং, সেটাই হচ্ছে কি বলতো
ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। বুঝাতে পেরেছি?